হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আজকে আমাদের সেট নাম্বার 15 আমাদের যে রেলওয়ে যে কোশ্চেনগুলো পিওয়াইকিউগুলো আমরা প্র্যাকটিস করছিলাম। চলো শুরু করা যাক। আচ্ছা, নিচে কোন ধরনের পশুপালন বা অ্যানিমাল হাজবেন্ডারি আমাদের মধু উৎপাদনে সহায়তা করে? পোলট্রি, কালচারাল ফিশারি, গবাদি পশুপালন, মৌমাছি পালন। কি উত্তর হবে? দেখো উত্তরে আছে মৌমাছি পালন বা বি কিপিং। আমি কিছু এখানে তোমাদের এক্সাম্পল দিয়েছি পশুপালনের ধরন এবং তাদের যে বৈজ্ঞানিক নামগুলো। যেমন মৌমাছি পালনকে আমরা বলছি এপিকালচার, পাখি পালন মানে হচ্ছে মুরগি, হাঁস, এগুলোকে আমরা বলি পোলট্রি, মাছ চাষকে আমরা বলি হচ্ছে পিসিকালচার, এবং রেশম গুটি যেটা পালন যেটাকে আমরা বলি সেরিকালচার, মানে যেখান থেকে রেশম বা সিল্ক তৈরি হচ্ছে। চলে আসি নেক্সট কোশ্চেনে। কোনো বস্তুর উপর কার্য করার জন্য নিচে কোন জিনিসটি প্রয়োজনীয় নয়? কোনটা হবে? কোনো বস্তুর ওপর, এই যে কোনো বস্তু রয়েছে তাকে যদি আমি এফ বল প্রয়োগ করি এবং তাতে যদি তার এস স্মরণ ঘটে, তাহলে আমি বলবো কার্য কত হয়েছে? কার্য হয়েছে আমার এফ কস থিটা ইন্টু এস, এটা বলবো। আর কস থিটা কোনটা? কস থিটা হচ্ছে যেটা তোমার স্মরণের অভিমুখে যে উপাংশটা থাকে তাকে আমরা কস থিটা বলি, তাই তো? তাহলে বস্তুকে সমদ্রুতে চলতে হবে এরকম কোনো ব্যাপার নেই। বস্তু স্মরণ হতে হবে, অবশ্যই হতে হবে। এই যে এস দেওয়া রয়েছে। বলের একটি উপাংশ বা ফোর্সের একটি উপাংশ, ফোর্সের দুটো উপাংশ থাকে, একটা থাকে হচ্ছে ওপরে, একটা থাকে মানে অনুভূমিক থাকে, একটা হচ্ছে তোমার উল্লম্ব থাকে, সেটাকে স্বর্ণে অভিমুখ হতে হবে, এটাও সঠিক। বস্তুটি অবশ্যই বল প্রয়োগ করতে হবে, একদমই তাই। তাহলে তিনটেই কিন্তু সঠিক হচ্ছে, একমাত্র সমদ্রুতি ছাড়া। তাহলে প্রয়োজনীয় নয় কোনটা? সমদ্রুতি বা কনস্ট্যান্ট যে স্পিড সেটা নয়। সরি, একটি তড়িৎবাহী বৃত্তাকার লুপের বা ক্যারিং সার্কুলার লুপের ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র অভিমুখ নিচে কোনটির দ্বারা নির্ধারণ করা যাচ্ছে? ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম, ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম, তড়িৎ প্রবাহের দিকে আঙুল বেঁকিয়ে ডান হস্ত তল নিয়ম, বাম হস্ত বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম। এটা সবসময় বৃত্তাকার লুপ যদি থাকে তাহলে সবসময় আমরা কি করব? আমরা যে ডান হস্ত নিয়ম বা রাইট হ্যান্ড রুলের মাধ্যমে জিনিসটা বুঝতে পারবো। ঠিক আছে, কিরকম দেখে নাও। যেদিকে আমরা একটি বৃত্তাকার পরিবাহী যদি থাকে, এরকম যদি রাউন্ড এন্ড রাউন্ড বৃত্তাকার পরিবাহী থাকে, সেক্ষেত্রে আমরা যদি ডান হাতের চারটে আঙুলকে কি করি, যদি কারেন্টের দিকে আমরা বেঁকাই আর কি, কারেন্টের দিকে, যেমন এখানে দেখো চারটে আঙুল কোন দিকে বেঁকছে, এরকম ভাবে কারেন্টের দিকে বেঁকছে, তাহলে কি হবে? বৃদ্ধাঙ্গুষ্ঠ যেটা থাকছে সেটা কোন দিকে হচ্ছে? সেটা কিন্তু ডাইরেকশন অফ কারেন্ট হচ্ছে। তাহলে এই যে চারটে আঙুল বেঁকছে, এই চারটে আঙুল কিসের জন্য বেঁকছে? এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র দিকটাকে নির্দেশ করছে। মানে এই যে চৌম্বক ক্ষেত্র কি করছে? দিকটাকে নির্দেশ করছে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের যে দ্বৈত ক্ষেত্র প্রবাহের দিকে রাইট হ্যান্ড রুল। একটি শব্দ তরঙ্গের কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি হচ্ছে 250 হার্টজ, তাহলে পূর্ণ কম্পনের জন্য প্রয়োজনীয় সময় কত হবে? তো আমরা কি জানি যে পূর্ণ কম্পন সবসময় কার সঙ্গে সমানুপাতিক? সবসময় কম্পাঙ্কের সঙ্গে সমানুপাতিক। এখানে এফ বা এন যা ইচ্ছা লিখতে পারো। তাহলে যদি টি তোমাকে বলে দিয়েছে কত, কম্পাঙ্ক কত বলেছে, এন ইকুয়ালস টু বলে দিয়েছে হচ্ছে তোমার 250 হার্টজ, তাহলে পর্যায়কাল কত হবে? পর্যায়কাল হবে হচ্ছে 1/250 হার্টজ। 250 প্লাস টি এর একক হচ্ছে সেকেন্ড, তাহলে কত হয়ে যাবে? এখানে ওপরে তোমার 1000 দিয়ে যদি গুণ করতে আমার কি হবে? 0.004, কারণ এটা হলো 25 ইন্টু 4,000, এটা বোঝাই যাচ্ছে আমার উত্তরে 0.004। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন যাচ্ছি। প্রলম্বন বা সাসপেনশন বা সাময়িক বিরতি সম্পর্কে নিচের কোনটি সঠিক? প্রলম্বন হলো একটি অসমসত্ব মিশ্রণ। প্রলম্বন কথা মানে হচ্ছে, সাসপেনশন হচ্ছে একটি অসমসত্ব মিশ্রণ। ঠিক আছে, আচ্ছা, প্রলম্বনের কণাগুলি এর মধ্যে অতিক্রান্ত আলোক রশ্মিকে বিচ্ছুরিত করে। একদমই তাই, যথেষ্ট বড় হওয়ার জন্য এদের মধ্যে যে আলোগুলো যায় সেগুলোকে বাধা দেয় এবং বিচ্ছুরিত করে। এই যে ঘটনাটা বিচ্ছুরিত করছে এটাকে আমরা কি বলি? আমরা বলি হচ্ছে টিন্ডাল প্রভাব, আমরা টিন্ডাল প্রভাব বলি। ঠিক আছে, এদের মধ্যে এর ফলে কি হচ্ছে? আলোর যে পথটা দেখা যায় সেটাকে স্পষ্ট করে দেখতে পাওয়া যায়। এটা কোলয়েডের মধ্যেও দেখতে পাওয়া যায়, আলোর পথকে আমরা দেখতে পাই। প্রলম্বনের কণাগুলোকে খালি চোখে দেখা যাচ্ছে। এই কণাগুলি যেগুলো থাকে মোটামুটি 10⁻⁻5 সেন্টিমিটার বা এই 100 ন্যানোমিটার মিলিমিটার থেকে বেশি হয়, সেজন্য অণুবীক্ষণ যন্ত্র ছাড়াই এদেরকে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে কিন্তু সবকটি উক্তি আমার সঠিক মনে হচ্ছে, মানে এ বি সি সবকটাই সঠিক। চলছে নেক্সট কোশ্চেন। মহাকর্ষীয় ধ্রুবক বা ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট সম্পর্কে কোনটি সঠিক?
এই যেটি সার্বজনীন ধ্রুবক যা সব জায়গায় একই থাকে। দেখো মানে এই যে সঠিক, এটা কিন্তু একদমই তাই। আমরা কি জানি যে এফ ইজ প্রপোর্শনাল টু m1 ইন্টু m2 বাই আর স্কোয়ার। যে কোনো মহাবিশ্বে যে কোনো দুটো বস্তু যদি পরস্পরকে তোমার যে বল দ্বারা আকর্ষণ করে সেটা, এবং এই দুজনের মধ্যে দূরত্ব হচ্ছে তোমার আর, এবং একটা ভরের যদি বস্তু যদি m1 হয়, আরটা যদি বস্তুর ভর m2 হয়, তাহলে দুজনের মধ্যে যে আকর্ষণ বলটা ক্রিয়া করছে দিস m প্রপোর্শনাল টু m1 ইন্টু m2 বাই আর স্কোয়ার। এটাকে যদি আমাদের কনস্ট্যান্ট করতে হয় তাহলে আমরা কি করব, আমরা করব হচ্ছে f ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল G ইন্টু m1 ইন্টু m2 বাই আর স্কোয়ার। এখানে এই যে ক্যাপিটাল যেটা থাকছে এটাকে আমরা বলি হচ্ছে কি আমাদের ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, বা কি বলবো যে সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক। আচ্ছা, আরেকটা জিনিস সময় প্রশ্ন করে যে এই যে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট যেটা রয়েছে তার ভ্যালু কত, এটাও কিন্তু প্রশ্ন করে। প্রশ্ন করে আমরা কি বলবো, আমরা লিখবো হচ্ছে 6.6743 বা 67 লিখলেই হলো ইন্টু 10⁻⁻11 মিটার কিউব kg⁻⁻1 sec⁻⁻2। তো অনেক সময় এটা প্রশ্ন করে যে মিটার স্কোয়ার, যে অনেক সময় প্রশ্ন করে যে এর ইউনিট কত, তো আমরা এভাবে লিখতে পারি। দেখো ঠিক আছে। আর একটা ভাবে এখানে মিটার কিউব kg⁻⁻1 সেকেন্ড স্কোয়ার ভাবে লিখেছি, এটাকে আমরা আলাদাভাবে লিখতে পারি। কি লিখতে পারি দেখে নিচ্ছি আমরা, দেখে নাও। এটাকে আমরা আলাদাভাবে লিখতে পারি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের, দ্যাট ইজ এখানে লিখছে 6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। দেখো ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আর একটা প্রশ্ন আসে যে তাহলে স্মল জি আর ক্যাপিটাল জি কি সেম? স্মল জি আর ক্যাপিটাল জি কি সেম? আর স্মল জি মানে কি? স্মল জি মানে কিন্তু হচ্ছে অভিকর্ষ, যেটা আমাদের যে অভিকর্ষ ত্বরণ সেটাকে আমরা বলি হচ্ছে স্মল জি, দ্যাট ইজ এই যে এই স্মল জি, এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এর মান কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়। যেমন এর অ্যাভারেজ ভ্যালু হচ্ছে আমরা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলছি। এটা বলছি, কিন্তু কোথাও যদি আমাদের যদি এটা এই যে ভূপৃষ্ঠ রয়েছে, ভূপৃষ্ঠের মানটা হচ্ছে এইটা, দ্যাট ইজ সর্বাধিক মান থাকে। যত তুমি ভূপৃষ্ঠ থেকে উপরে উঠবে বা ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে নামবে তত কিন্তু এর ভ্যালু কি হবে, চেঞ্জ হতে থাকবে। চলো নেক্সট আমি যাচ্ছি হচ্ছে সেকেন্ড প্রশ্ন। একটি অবতল দর্পণ কখনো একটি সৎ এবং উল্টো প্রতিবিম্ব তৈরি করতে পারে না। প্রশ্নটা কিন্তু পারে না রয়েছে, কারণ কি না আমাদের অবতল দর্পণে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু প্রতিবিম্বগুলো কিরকম হয়, সৎ এবং উল্টা প্রতিবিম্ব তৈরি হয় অবতল দর্পণের ক্ষেত্রে। কিন্তু কোনটার ক্ষেত্রে হয় না, একমাত্র একটা ক্ষেত্রে হয় না, সেটা কি, সেটা হচ্ছে যখন বস্তু ফোকাস এবং পোলের মাঝখানে থাকে তখন প্রতিবিম্ব কোথায় তৈরি হয়, দর্পণের পেছন দিকে তৈরি হয় এবং অসৎ এবং সোজা হয়। এর তখনই একমাত্র জিনিসটা ঘটে না। তাহলে হয় না কখন, যখন বস্তু ফোকাস এবং মেরুর মধ্যে থাকে তখনই শুধুমাত্র হয় না। তখনই কি হবে, প্রতিবিম্ব অসৎ এবং সোজা হবে এবং বিবর্তিত হবে। এই জিনিসটাই আমরা কোথায় ইউজ করি, যে যারা দাঁতের ডাক্তার থাকে, দাঁতের ডাক্তার যারা থাকে তারা তখন কি করে, তারা কি করে, তারা মিরারটাকে, দর্পণটাকে ফোকাস এবং পোলের মাঝখানে সেট করে। অপশন ডি হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন হচ্ছে বন্দুক থেকে গুলি ছুড়লে কেন বন্দুকটি পেছনের দিকে ধাক্কা খায় বা রিকয়েল কেন হয়? এই এটা ভীষণ সোজা প্রশ্ন, এটাও আমরা সবাই জানি তাই না। কি যে যখন বন্দুক আমি ছুঁড়ছি তখন কি হচ্ছে, এখানে কি কাজ, ত্বরণ কাজ করছে, এখানে কিন্তু আমাদের নিউটনের যে তৃতীয় গতিসূত্র সেটা কিন্তু কাজ করছে। নিউটনের তৃতীয়
গতিসূত্র কাজ করছে, তাই না? যে সব ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তো যখন আমি বন্দুকটাকে গুলিটাকে ছুড়বো, বন্দুক যেমন গুলির ওপর একটা বল দেবে, তবে গুলিও কিন্তু কি করবে, বন্দুকের ওপর একটা বল দেবে, বল প্রয়োগ করবে। এখন যেহেতু কি রয়েছে, আমাদের ভর কিন্তু দুটোর মধ্যে তো আলাদা, এবং দুটোর ক্ষেত্রে বলের পরিমাণটা যেহেতু সমান, যেহেতু বলের পরিমাণটা দুটোর সমান হবে, তাই জন্য কিন্তু যেহেতু তোমার গুলির ভর কম, সেই জন্য গুলির ক্ষেত্রে কি হবে, ত্বরণের পরিমাণটা বেশি হবে, তাই জন্য গুলিটা কি হবে, অনেক তাড়াতাড়ি বেরিয়ে যাবে। কিন্তু যেহেতু বন্দুকের ক্ষেত্রে বন্দুকের ভরটা বেশি হয়ে যাচ্ছে, তাই জন্য ত্বরণটা কমে যাবে, তাই জন্য এটা অল্প খানিকটা পিছনে চলে যাবে। ঠিক আছে, কিন্তু দুটোর উপর প্রয়োগকৃত বলের মান কিন্তু সমান। তাই কেন দেবে, কারণ বন্দুকের ওপর একটি গুলি বন্দুকের ওপর একটি সমান এবং বিপরীত বল প্রয়োগ করছে। অপশন বি হচ্ছে আনসার। চলি নেক্সট প্রশ্ন, গরম খাবারের গন্ধ অনেক দূর পর্যন্ত পৌঁছচ্ছে কেন? শব্দ তরঙ্গ গন্ধ বহন করে না, না। কণাগুলি প্রতিনিয়ত গতিশীল থাকে, এটা হতে পারে কারণ যে হাওয়া রয়েছে, এয়ার রয়েছে, সেখানে কিন্তু মানে গ্যাস যে আছে সেটা কণাগুলো কন্টিনিউয়াসলি মুভ করতে থাকে। আলোক শক্তি সুগন্ধি কণাগুলোকে ছড়িয়ে দেয়, আলোক শক্তির সে ক্ষমতা নেই। তাপমাত্রা বাড়লে খাবারের ওজন বেড়ে যায়, এটাও কিন্তু ভুল। তাহলে কেন? কণাগুলি প্রতিনিয়ত গতিশীল থাকে। চলেছি নেক্সট কোশ্চেনে, সংযোজক কলা বা কানেকটিভ টিস্যু সম্পর্কে নিচে কোন বৈশিষ্ট্যটি ভুল? দেখো, রক্ত যদি তরল যোজ্য কলা, হ্যাঁ একদমই সঠিক প্রশ্ন। কোষগুলি আন্তঃকোষীয় ধাত্রের মধ্যে বসানো থাকে, এটাও সত্যি। ধাতুটি জেলির মতন তরল, ঘন বা শক্ত হতে পারে, এটাও সত্যি। কিন্তু কোষগুলি ঠাসঠাসি ভাবে সাজানো থাকে, এইটা কিন্তু ভুল। আন্তঃকোষীয় ধাত্রে মানে কিন্তু এই যে বিভিন্ন রকম যে কোষগুলো থাকে, সেগুলো কিন্তু কোনো মতেই ঠাসঠাসি ভাবে থাকে না, মানে এগুলো কিন্তু উল্টো দিকে কি করে, লুজলি আটকানো থাকে, তাহলে এই যে টাইটলি সাজানো থাকে, এই জিনিসটা হচ্ছে তোমার ভুল, এটা হচ্ছে ভুল। চল, উত্তর হচ্ছে অপশন ডি। নিচে কোনটি ইতর পরাগযোগের বাহক নয়? ইতর পরাগযোগের ক্রস পলিনেশন, যেখানে কি লাগছে, ইতর পরাগযোগ দুরকম ভাবে হয়, দুরকম ভাবে জিনিসটা হতে পারে। একটাকে আমরা বলতে হচ্ছে ডাইরেক্টলি, একটা হচ্ছে ডাইরেক্টলি হতে পারে, মানে পরাগরেণুগুলো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে পারে। আর একটা হচ্ছে ইনডাইরেক্টলি। ইনডাইরেক্টলি যে রয়েছে, তার মানে সেখানে কার মাধ্যমে ছড়াচ্ছে, সেখানে কোনো একজন বাহকের মাধ্যমে ছড়াচ্ছে। ডাইরেক্টলি যখন পরাগে ফুলে পরাগরেণুগুলো ছড়ায়, তার তিনটে ধরন আছে, দুটো। একটা তো হচ্ছে আমাদের বায়ু পরাগী ফুল বা অ্যানিমোফিলি, বায়ু পরাগী। আর 2 নম্বর হচ্ছে জল পরাগী, জলের মাধ্যমে কচুরিপানা, এদের বীজগুলো জলের সাহায্যে ভেসে ভেসে চলে যায়, জল পরাগী। আর বাহকের মাধ্যমে তো অনেক কিছু হতে পারে, যেমন ধরে নাও যদি আজকে পাখির মাধ্যমে ছড়ায় বা বীজের মা, তাকে আমরা বলি অর্নিথোফিলি। যদি শামুকের মাধ্যমে ছড়ায়, তাকে আমরা বলি হচ্ছে ম্যালাকোফিলি। ঠিক আছে, যদি আমরা পতঙ্গের মাধ্যমে ছড়ায়, তাকে আমরা বলি হচ্ছে ইনসেক্টোফিলি, মানে পতঙ্গের মাধ্যমে ছড়াতে পারে। তো এগুলো আচ্ছা, যদি বাদুড়ের মাধ্যমে ছড়ায়, তাকে আমরা চিরাপটেরোফিলি, তো এর মাধ্যমে ছড়াতে পারে। তাহলে প্রাণীর মাধ্যমে ছড়ায়, যাকে আমরা জুফিলি বলি, জলের মাধ্যমে যাকে আমরা হাইড্রোফিলি বলি বা জলপরাগী বলি, বায়ু পরাগী তো হবেই, বায়ুর মাধ্যমে ছড়াচ্ছে। এখন তো আলোটা হবে না, অপশন ডি হবে না। ঠিক আছে, নেক্সট কোশ্চেন যাচ্ছি, কোনো একটি নিচে কোনটি একটি অধঃক্ষেপণ বিক্রিয়ার ব্যাখ্যা করে, কোন বিক্রিয়াটা একটা অধঃক্ষেপণ বিক্রিয়া ব্যাখ্যা করে? যে বিক্রিয়া কেবল রঙের পরিবর্তন ঘটায়, যে বিক্রিয়া অদ্রবণীয় কঠিন পদার্থ উৎপন্ন করে, যে বিক্রিয়া গ্যাস তৈরি হয়, যে বিক্রিয়া তাপ মুক্ত করে। তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন বি হবে। কেন অপশন বি হবে? অপশন বি হবে কেন? না, অধঃক্ষেপণ বিক্রিয়া কোনটা, যখন কি হয়ে যাচ্ছে, দুটো জিনিস বিক্রিয়া করছে পরস্পরের সঙ্গে, এ এবং বি কোন দুটো জিনিস বিক্রিয়া করছে, বিক্রিয়ার ফলে কি তৈরি হচ্ছে, কোন একটা সি প্লাস ডি কোন একটা জিনিস তৈরি হচ্ছে, এবং যেখানে একটা পদার্থ, ধরুন ডি পদার্থটা কি হচ্ছে, সলিড তৈরি হচ্ছে, এবং সেটা নিচে থিতিয়ে পড়ছে বা কঠিন পদার্থ হিসেবে পাত্রে নিয়ে থিতিয়ে পড়ছে, তখন তাকে আমরা অধঃক্ষেপণ বিক্রিয়া বলছি। তো এই যে অধঃক্ষেপণ বোঝানোর জন্য আমরা কোন সাইনটা ব্যবহার করি, আমরা নিচের দিকে অ্যারোটা সাইন করি, যার মানে হচ্ছে কি থিতিয়ে পড়ছে জিনিসটা। ওকে, আচ্ছা, কি সব থেকে এক্সাম্পল কোনটা ভালো এক্সাম্পল এখানে হয়, দ্যাট ইজ সোডিয়াম সালফেট, যেটা আমাদের Na2SO4, তার সঙ্গে বেরিয়াম ক্লোরাইড, এটা দুটোই কিন্তু জলীয় দ্রবণ, এটা জলীয় দ্রবণ আর এটারও কিন্তু জলীয় দ্রবণ।
বিক্রিয়া করা হলে সোডিয়াম ক্লোরাইড প্লাস বেরিয়াম সালফেট সলিড নিচে পড়ছে। তো এখানে কিন্তু বেরিয়াম সালফেট যা থাকে তার একটা সাদা রঙের অধক্ষেপ নিচে পড়ে। এই যে বেরিয়াম সালফেট আমি বলছি, এর একটা হোয়াইট প্রেসিপিটেট পড়ে, আমি পিপিটি লিখে দিচ্ছি, ঠিক আছে, হোয়াইট অধক্ষেপ বা প্রেসিপিটেট পড়ছে। আচ্ছা, এই যে অধক্ষেপণ বিক্রিয়াটা তোমরা দেখলে, তুমি একটা জিনিস অদ্ভুত লক্ষ্য করো, দেখো NaCl, তার মানে এখানে সোডিয়াম, এই যে সোডিয়াম রয়েছে কার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, আর এই যে SO4 কার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, আমার বেরিয়ামের সঙ্গে যুক্ত হয়েছে। তাহলে এই বিক্রিয়াটা কিন্তু যেটা তোমাদের দিলাম, বা এই যে অধক্ষেপণ বিক্রিয়া, কিন্তু এটা সাম কাইন্ড অফ কি হয়ে যাচ্ছে, আমরা বলবো যে সাম কাইন্ড অফ ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন হয়ে যাচ্ছে। ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন বা দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে, ঠিক আছে। চলো, তো কি আছে, অপশন বি। সমান্তর সমবায়ে যুক্ত প্রতিটি রোধকের তুল্য রোধের সঙ্গে মান কত? সমান্তর সমবায় মানে কি, মানে হচ্ছে 1/r প্যারালাল ইজ ইকুয়ালস টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3 অ্যান্ড এক্সেট্রা। তাহলে সমান্তর সমবায় মানে যদি আমরা ধরি, এখানে কিন্তু সবকটা নিচে যাচ্ছে আর কি। এক্ষেত্রে ধরো আজকে আমি তোমাদেরকে জিনিস দিচ্ছি, ধরো আমি কথা বলছি 4 ওহম, ঠিক আছে, 12 ওহম এবং 16 ওহম রোধের তিনটি তোমার রোধ রয়েছে। তাহলে কি হয়ে যাচ্ছে আমার 1/4 প্লাস 1/12 প্লাস 1/16, 4 দিয়ে যদি আমি করি তাহলে কি হচ্ছে আমার 24, ঠিক আছে। তাহলে 4 ছং 24, 12 দুগুণে 24 তো হবে না, সরি, 5 16 48 হবে, 48 দিয়ে হবে হয়তো। আচ্ছা, 4 12 48, ঠিক আছে, 12 দুগুণে 48, আচ্ছা, আর 16 3 16 48, ঠিক আছে। এবার আশা করি ঠিক আছে। তাহলে কত হচ্ছে, 12 প্লাস 4 হচ্ছে আমার 16, আর এদিকে 3 17, তার মানে 17/48, তাই না? তাহলে যদি আমার তাই হয়, তাহলে আমার এর প্যারালাল কত হচ্ছে আরপি, এটা তাহলে তুল্য রোধ কত হয়ে যাচ্ছে আমার 48/17, 17 দুগুণে 34, 3 7 51, তাহলে 17 দুগুণে 34। এবার 34 থেকে আমি যদি তোমার 48 বাদ দিই, তাহলে 8 থেকে 4 বিয়োগ করলে 4, আর তোমার 4 থেকে 3 বিয়োগ করলে 1। তার মানে আমার বোঝানোর অর্থ হচ্ছে, দেখো সব থেকে যে কম রোধটা রয়েছে 4 ওহম, প্যারালাল যে কম্বিনেশনটা, সেটা কিন্তু সব থেকে যে কম রোহমটা, 4 ওহম যে সবচেয়ে কম যে রোধটা রয়েছে তার থেকেও কিন্তু কম হচ্ছে। তাহলে এটাই আমি বলতে চাইছি যে সমান্তর সমবায়ে যুক্ত রোধগুলির তুল্য রোধের যে মান থাকে সেটা কিন্তু ক্ষুদ্রতম রোধের থেকেও মানের চেয়ে কম। এক্স্যাক্টলি অপোজিটটা হবে যখন তুমি সিরিজ কম্বিনেশনে রাখবে। সিরিজ কম্বিনেশনে এই জিনিসটাই রাখো, তাহলে সেক্ষেত্রে সিরিজ কম্বিনেশনের কত ভ্যালু হচ্ছে, 4 প্লাস 12 প্লাস 16, 4 2 6, 6 2 32 ওহম, 32 ওহম, তাই না? এখানে কিন্তু কি আছে, সবথেকে বেশি রোধটা থাকছে, সবথেকে বেশি 16 ওহম, সেখানে কিন্তু 16 ওহমের থেকেও কিন্তু কি হচ্ছে তোমার যে আমাদের তুল্য রোধটা কিন্তু 16 ওহমের থেকেও বেশি হচ্ছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন যাচ্ছি। নিচে কোনটি সাসপেনশনের সাময়িক বিরতির একটি বৈশিষ্ট্য? সাসপেনশন মানে প্রলম্বন, আমরা একটু আগে বলেছি, তাহলে কোনটা হবে? কণাগুলি থিতিয়ে পড়ে না। দেখো প্রলম্বনে কিন্তু থিতিয়ে পড়ে, কেন? প্রলম্বনে কি ইউজ করা হচ্ছে? তো তুমি কাদা জলকে ব্যবহার করলে, কাদা জল, তাই না? এটা কিছুক্ষণ গুলে দিলে, তারপর যখন তুমি রেখে দেবে, দেখবে কি হবে, এরকম বিকারের তলায় যে নিচে যে কাদা বা বালু মাটিগুলো থাকে সেগুলো নিচে থিতিয়ে পড়েছে, এগুলো কিন্তু নিচে থিতিয়ে পড়েছে। আর ওপর দিকে কি রয়েছে? ওপর দিকে কিন্তু পরিষ্কার জল রয়েছে, তাহলে এটা কিন্তু হবে না। সাসপেনশন হচ্ছে এটি অসমত্বসত্ব মিশ্রণ। আর কি বলছে বৈশিষ্ট্য, আর একদমই তাই, অসমসত্ব মিশ্রণ, কারণ সব জায়গায় মিক্সচার সমান থাকে না। তাহলে এইটা হচ্ছে আমাদের অপশন বিটা হচ্ছে সত্যি, কারণ এটা সিটা পড়ে গেছে, কিন্তু অপশন বিটা হচ্ছে আমাদের সত্যি, ঠিক আছে।
বৈশিষ্ট্য বলেছে, খালি চোখে দেখা যায় না, এটাও ভুল প্রশ্ন, এটাও ভুল, এটাও ভুল। কারণ কি হচ্ছে, এর কণাগুলো অনেক বড় বড় আকৃতির হয়, তাই জন্য কিন্তু দেখা যায়। পরিস্রাবণ বা ফিল্টার করার মাধ্যমে আলাদা করা যায় না, অবশ্যই আলাদা করা যায়, তাহলে এটাও কিন্তু ভুল। তাহলে তিনটে ভুল। কোনটা ঠিক হচ্ছে, আমরা বলবো সাসপেনশন হচ্ছে এটি অসমসত্ব মিশ্রণ বা হেটেরোজেনাস মিক্সচার, যেহেতু সব জায়গায় সমানভাবে মিশছে না। চলে আসছি নিচে কোন বন্ধনটি প্রচুর সংখ্যক জৈব যৌগের মধ্যে দেখতে পাওয়া যায়? জৈব যৌগের মধ্যে দেখতে পাওয়া যাবে সবসময় হচ্ছে সমযোজী বন্ধন, অলওয়েজ সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। এটি বৈদ্যুতিক বাল্ব 240 ভোল্ট জেনারেটরের সঙ্গে সংযুক্ত এবং 0.25 অ্যাম্পিয়ার তড়িৎ গ্রহণ করে, তাহলে বাল্বটি দ্বারা ব্যবহৃত শক্তি কোনটা? আচ্ছা, আমরা কি জানি, P ইকুয়ালস টু VI, ব্যবহৃত শক্তির ইউনিট P ইকুয়ালস টু VI। তাহলে এখানে V এর ভ্যালু তোমাকে বলে দিয়েছে হচ্ছে 240 ভোল্ট। I কত হবে? I হচ্ছে 0.25 অ্যাম্পিয়ার। তাহলে পাওয়ার কত হবে? পাওয়ার হচ্ছে 240 ইন্টু 0.25, 240 ইন্টু 0.25, তাহলে কত হচ্ছে? 25 শূন্য শূন্য, 4 5 100, শূন্য হলো 10, 25 দুগুণে 50, 60, আর এখানে দুটো কেন, তার মানে 60 তোমার ওয়াট, 60 ওয়াট। কত হয়ে যাচ্ছে তাহলে উত্তর আমাদের 60 ওয়াট। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন যাচ্ছি। নিচের কোন মৌলটি +2 যোজ্যতা বা ভ্যালেন্সি নির্দেশ করছে? হাইড্রোজেন, হিলিয়াম, বেরিলিয়াম, লিথিয়াম। +2 যোজ্যতা। আমরা বেরিলিয়ামের এবার স্ট্রাকচারটা দেখে নিচ্ছি। ঠিক আছে, বেরিলিয়ামের স্ট্রাকচার দেখো, হাইড্রোজেন, তার একটা ছোট করে বলি, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত ভাই? 1। পারমাণবিক সংখ্যা যদি 1 থাকে তাহলে কি হচ্ছে? +2 তো কোনো মতেই হচ্ছে না। আচ্ছা, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে তোমার, আমাদের, আচ্ছা এখানে আমাদের দরকার নেই, আমাদের যোজ্যতা যদি দেখি, এটা কিরম গ্যাস? এটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয়, হিলিয়াম, আর্গন, ক্রিপ্টন এরকম থাকে, তাহলে এগুলো কিন্তু নিষ্ক্রিয় গ্যাস, মানে এদের কিন্তু কি হবে, কোন রকম এদের বাইরের কক্ষ কিন্তু সম্পূর্ণ পূর্ণ, তাই জন্য এরা হচ্ছে যোজ্যতা হচ্ছে 0। তাই এদের নিষ্ক্রিয় গ্যাসের এদের কিন্তু ভ্যালেন্সি 0। বেরিলিয়ামেরটাই আমি এবার দেখাবো। বেরিলিয়ামের যে স্ট্রাকচার হচ্ছে এইটা, তাহলে এখানে শেষ কক্ষপথে কটা ইলেকট্রন রয়েছে? তোমার 2টো ইলেকট্রন রয়েছে। যোজ্যতা কত? আমাদের বেরিলিয়ামের কিন্তু যোজ্যতা পারমাণবিক সংখ্যা হচ্ছে 4। কে কক্ষপথে 2টো থাকে? এল কক্ষপথে 2টো থাকে, তাহলে যোজ্যতা কত প্রদর্শন করবে আমাদের? 2। ঠিক আছে, তাহলে উত্তর আছে আমাদের বেরিলিয়াম। কেন কি 2? কারণ এই 2টো ইলেকট্রন যদি ও কাউকে দিয়ে দেয়, ও 2 থাকে, 2টো ইলেকট্রন বাইরে কাউকে দিয়ে দিলে ও আগে কক্ষপথে 2টো হয়ে যাবে ইলেকট্রন, সেটা আমাদের দ্বৈত সূত্রের মধ্যে পড়ে যাচ্ছে। লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 3, তবে এর হচ্ছে ভ্যালেন্সি হচ্ছে 2, 1। এর যোজ্যতা কত? যোজ্যতা হচ্ছে আমার +1, এর ভ্যালেন্সি হচ্ছে 0, আমি এখানে লিখে দিচ্ছি। কাপড় কাচার সময় কেন ওয়াশিং সোডা মেশানো হয়? খর জলকে মৃদু করার জন্য। ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে অবস্থিত ক্ষুদ্র নলাকার জালিকাটিকে কি বলা হয়? এন্ডোপ্লাজম রেটিকুলাম। 2 রকম এন্ডোপ্লাজম রেটিকুলাম হয়, একটাকে আমরা বলি এসিআর বা স্মুথ এন্ডোপ্লাজম রেটিকুলাম, একটাকে আমরা বলি রাফ এন্ডোপ্লাজম রেটিকুলাম। রাফ এন্ডোপ্লাজম রেটিকুলামে কে লেগে থাকে? গায়ের সঙ্গে রাইবোজোম লেগে থাকে, এবং এর প্রধান কাজ কি? প্রধান কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। এসিআর মানে হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজম রেটিকুলাম, এখানে রাইবোজোম থাকে না, এখানে প্রধান কাজ হচ্ছে এখানে লিপিড তৈরি হয়। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়াকে আমরা বলি হচ্ছে, মানে আমরা পাওয়ার হাউস অফ দ্য সেল বলি, আর লাইসোসোমকে তো আমরা বলি অটোফ্যাজি, সুইসাইডিয়াল ব্যাগ ইত্যাদি কাজ নামে যা ডাকি।
প্লাস্টার অফ প্যারিস বা এটার রাসায়নিক সংকেত কত? প্লাস্টার অফ প্যারিস হচ্ছে আমাদের ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট আমরা বলবো, ঠিক আছে। এটাকে আমরা কিন্তু এই জিনিসটাকে আমরা এইভাবেও লিখতে পারি, CaSO4.50 0.50 এই হাফ এটা H2, এভাবেও কিন্তু আমরা জিনিসটাকে লিখতে পারি। হাফ হাফ জল থাকে, আমরা ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট বলি। আচ্ছা, এই ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট বা 0.5 ইন্টু, আচ্ছা একে যদি আমরা এই জিপসাম মানে হচ্ছে ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট 2H2, এটাকে যদি আমরা 150°C তাপমাত্রায় গরম করলে কি হবে? প্লাস্টার অফ প্যারিস বা ক্যালসিয়াম সালফেট হেমাহাইড্রেট। প্লাস্টার অফ প্যারিসের পুরো নাম কি নাম? ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট। তাপমাত্রায় গরম করলে কি হয়? প্লাস্টার প্যারিস থেকে ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট উৎপন্ন হয়। ঠিক আছে, নেক্সট যাচ্ছি। আলোক রশ্মি যখন লেন্সের কেন্দ্রের মধ্য দিয়ে যায় তখন কি ঘটে? কেন্দ্র মনে হচ্ছে অপটিক্যাল সেন্টারের মধ্যে যখন যায় তখন কোনো চ্যুতি ছাড়া, এই যে ওটা দেখছো, এই যে মাঝখান দিয়ে যাচ্ছে, এটাকে আমরা বলি আলোক কেন্দ্র বা অপটিক্যাল সেন্টার বা অপটিক্যাল সেন্টার। এখান দিয়ে যখন যায় তখন কিন্তু কোনো চ্যুতি হয় না। যদি আলোক রশ্মি আজকে এরম ভাবে লম্বভাবে মানে সমান্তরভাবে পড়তো তোমার এর ওপর, লেন্সের ওপর পড়তো, তাহলে সেটা কোথা দিকে যেত? সেটা ফোকাস দিয়ে বেরিয়ে যেত। তো এখানেও সমান্তরালভাবে পড়তো, তাহলে সেটা কোথা দিয়ে যেত? সেটা কিন্তু ফোকাস দিয়ে বেরিয়ে যেত। এটা হচ্ছে আমাদের আলোক রশ্মির যে ব্যাপারটা, ঠিক আছে। চল, অযৌন জননের জন্য কোন পদ্ধতিতে একটি প্রাণীর শরীর কাটা ভেঙে যাওয়া থেকে নতুন অংশ তৈরি হয়? উত্তর হয়েছে কি খন্ডিভবন বা ফ্র্যাগমেন্টেশন। ফ্র্যাগমেন্টেশন বা খন্ডিভবন। এখানে কি হয়ে যাচ্ছে? এখানে দেখো তোমাদের এটা হচ্ছে সব থেকে ভালো এক্সাম্পল, যে স্পাইরোগাইরা খেটে দেখতে পাওয়া যায়। কি হচ্ছে? স্পাইরোগাইরা শৈবাল যেটা জলের আঘাতে ভেঙে যায়, ভেঙে গিয়ে আবার আর একটা উদাহরণ হাইড্রা, ঠিক আছে। হাইড্রা থেকে কিন্তু যেখানটা ভেঙে গেছে সেখান থেকে নতুন জীবের সৃষ্টি হতে পারে। দুটোই কিন্তু আমাদের আসেক্সুয়াল রিপ্রোডাকশনে দুটো পার্ট। হাইড্রা আর একটা রকম ভাবে রিপ্রোডাকশন করতে পারে, এটা একটা মেন অফ মানে ওদের মধ্যে মেন। আপনি যখন চেয়ারে বসেন তখন চেয়ারটিতে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে বা এটা প্রয়োগ করে, তখন প্রতিক্রিয়া বলটি কি হবে? দেখো তুমি এটা ভাবে রাখতে পারো, যখন তুমি টেবিলে একটা বই রাখছো, তাহলে কি হচ্ছে? বই টেবিলটা তোমার উপর একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করছে, ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করছে। তার বদলে তুমি টেবিলে কি করছো? তুমি আর একটা বল প্রয়োগ করছো, সেখানে তুমি কি বল প্রয়োগ করছো? W=mg, নিজে ওজনটা দিচ্ছ। আর যখন তুমি বইটা উপর দিকে বা টেবিলের উপর দিকে কি ওজন দিচ্ছ, টেবিলটার উপর দিকে, দ্যাট ইজ রেজাল্ট্যান্ট বলি আমরা। আর ঠিক আছে, তাহলে এটা কি হবে? চেয়ারের উপর আপনার শরীর নিচের দিকে প্রযুক্ত বল ওজন। একটি স্কুল জিরো ওয়েস্টে বর্জ্যহীন দিবস আয়োজন করেছে, নিচে কোন অভ্যাসটি এই উদ্যোগকে সবচেয়ে ভালো সমর্থন করবে? একদম হচ্ছে কলা পাতায় বারবার যোগ্য থালায় খাবার পরিবেশন করা। এখানে কিন্তু কি হচ্ছে? জিরো ওয়েস্টের যে ব্যাপারটা থাকছে। হ্যাঁ, জিরো ওয়েস্ট কি না, জিরো ওয়েস্ট বেঙ্গল যে পশ্চিম আমাদের, এটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা প্রকল্প। এবং এই যে ওয়েস্ট বেঙ্গলের প্রকল্পটা রয়েছে,
যে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল নয়, সবারই যেটা একটা প্রকল্প, এখানে কিন্তু যতটা সম্ভব কম আবর্জনা তৈরি করতে হবে এবং কোনো কিছুই কিন্তু আবর্জনার স্তূপে ফেলা যাবে না, সেটা নিশ্চিত করা। তাহলে মূলত এটা কি থেকে আমরা 3R পড়েছি, এটা 5R মেনে চলে, 5R মেনে চলে। প্রথমে 3Rই মানতে হয়। কি কি? একটা হচ্ছে রিফিউজ, রিডিউস, রিউজ, রিপারপাস, রিসাইকেল। ওয়ান টু থ্রি ফোর ফাইভ, 5বার, ঠিক আছে। তাহলে কলা পাতায় যদি বারবার আমরা খাবার যোগ্য থালায় খাবার পরিবেশন করা হয় তাহলে কিন্তু ওয়েস্টটা থাকবে না। ভাজক কলা বা মেরিস্টেমাটিক টিস্যু সম্পর্কে নিচের কোনটি ভুল? ভাজক কলা কোষগুলি মৃত, প্রথমটাই তো ভুল। ভাজক কলা জীবাণু বৃদ্ধিতে সাহায্য করে, একদম। কোষগুলি ছোট, পাতলা, প্রাচীরযুক্ত, একদম। সক্রিয় বিভাজনক্ষম কোষ, একরকম। 3 রকম থাকে, পার্শ্বস্থ ভাজক কলা, একটা হচ্ছে আমাদের অগ্রস্থ ভাজক কলা, একটা হচ্ছে নিবেদিত ভাজক কলা। 3টে কিন্তু ভাজক কলা আমাদের মানে ভাগ রয়েছে। চলে আসছি নেক্সট কোশ্চেনে। কোষের ধরন এবং আকৃতি সম্পর্কে নিচে কোন উক্তিটি ভুল? পেশি কোষ মাখো আকৃতি বিশিষ্ট হয়, হ্যাঁ এরকম পেশি কোষ এরকম টাইপের দেখতে হয়, এটা তার মানে সঠিক। লোহিত রক্তকণিকা মাঝখানে অবতলযুক্ত চ্যাপ্টা আকৃতির হয়, একদমই তাই, এরকম। তারপর এরকম, এটা হচ্ছে আরবিসি। আর শ্বেত রক্তকণিকার আকৃতি কিন্তু গোলাকার এবং নির্দিষ্ট থাকে, এইটা ভুল। কারণ কি, শ্বেত রক্তকণিকাকে আমরা কি বলে থাকি, আমরা কিন্তু অ্যামিবয়েড শেপ বলে থাকি। অ্যামিবয়েড শেপ মানে কি, যখন তখন কিন্তু নিজে চেঞ্জ করতে পারছে। স্নায়ুকোষ দীর্ঘ এবং শাখা বিশিষ্ট হচ্ছে। উত্তর হচ্ছে অপশন সি। কেন আইসোবারগুলি ভর সংখ্যা 1 হওয়া সত্ত্বেও রাসায়নিক ধর্ম আলাদা হয়? তবে রাসায়নিক ধর্ম কার উপর ডিপেন্ড করে? পুরোপুরি আমাদের ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে। প্রোটন সংখ্যা সমান, প্রোটনের পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রন বিন্যাস আলাদা, অপশন বি হবে। এদের মধ্যে কিন্তু এরা তোমার পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা দুটোই কিন্তু আলাদা। নিউক্লিয়াসের চারপাশে থাকে, কারণ তারা পর্যায় সারণী একই গ্রুপ বা শ্রেণীতে অবস্থান করে। উত্তর হচ্ছে কি অপশন বি, পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রন বিন্যাস আলাদা। একজন শিক্ষার্থী বললো উদ্ভিদের কোনো স্নায়ুতন্ত্র নেই, তবে তারা কিছুতে সাজাতে পারে না, এটা কি বৈজ্ঞানিক উত্তর কোনটা হবে? দেখো, উদ্ভিদ কিন্তু প্রাণীদের মধ্যে স্নায়ু তড়িৎ প্রবাহ করে, কিন্তু উদ্ভিদ তোমার হরমোন বা তৈতাসনিক পদার্থ ব্যবহার করে সাজাতে পারে না। এটা কিন্তু কেবলমাত্র প্রাণীরাই পারে। শিক্ষার্থীরা সঠিক এবং উজ্জ্বল জড় পদার্থ। উত্তর হচ্ছে অপশন বি। তরঙ্গের কোন বৈশিষ্ট্য শব্দের প্রাবল্য বা তীব্রতা নির্ণয় করে? সবসময় এটা কি হবে আমাদের? বিস্তার বা অ্যামপ্লিটিউড। ইন্টেন্সিটি প্রপোর্শনাল টু 1, মানে আমাদের বিস্তার যেটা থাকে, ইন্টেন্সিটি কার সঙ্গে রিলেটেড? প্রাবল্যের সঙ্গে বা তোমার বিস্তারের সঙ্গে রিলেটেড, প্রপোর্শনাল a স্কোয়ার। তো যত তোমার বিস্তার বাড়বে তত তোমার শব্দের লাউডনেস বা জোরে সাউন্ডটা বাড়বে, এটা হচ্ছে সেই ব্যাপারটা, ঠিক আছে। দেখো, অ্যামপ্লিটিউড যদি কম হয় তাহলে কি বলছে? কোয়াইট সাউন্ড। অ্যামপ্লিটিউড যদি বেশি হয় তাহলে হচ্ছে তোমার বাউন্ড সাউন্ড, লাউড সাউন্ড, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন যাচ্ছি। নিচে কোন ধরনের মানুষের পেশিতে রঞ্জক ব্যবহারে পর্যায়ক্রমিক হালকা এবং গাঢ় ব্যান্ড দেখতে পাওয়া যায়? আচ্ছা, এটা আমাদের একটু দেখার, এটা আমরা কঙ্কাল পেশি করেছি। দেখো, কঙ্কাল পেশি কিন্তু কি, এটা হচ্ছে ঐচ্ছিক পেশি এবং স্বরেক পেশি, ঐচ্ছিক এবং স্বরেক পেশি, ঠিক আছে। ভিসেরাল পেশিটা রয়েছে সেটা হচ্ছে অনৈচ্ছিক পেশি বা স্মুথ। পোস্টনালী পেশি যেটা, সেটাও কিন্তু হয়ে যাচ্ছে তোমার, পোস্টনালী পেশিটাও কিন্তু তোমার মানে অনৈচ্ছিক পেশি হয়ে যাচ্ছে, এবং অনৈচ্ছিক পেশি হচ্ছে, অনৈচ্ছিক পেশি মানে তো জানোই। তাহলে ব্যান্ড কোথায় ইউজ করা যায়? একদম হচ্ছে তোমার যে কঙ্কাল পেশি থাকছে সেখানে কঙ্কাল পেশিতে কিন্তু তুমি এই ধরনের ব্যান্ড দেখতে পাওয়া যাবে। দেখো, এই যে ব্যান্ডগুলো দেখতে পাবে, ঠিক আছে। ধাতু কোন ধাতুটি আয়রন সালফেট থেকে দ্রবণ থেকে আয়রনকে প্রতিস্থাপিত করতে পারবে? যে আমাদের সক্রিয়তা শ্রেণীতে সব থেকে উপরে থাকবে, 10টা। কেমন দেখে নিচ্ছি, আমাদের আয়রন থাকছে কোথায়? দেখো, এখানে আয়রন যে এখানে থাকে, 10টা দিক তার উপরে থাকে। যে শক্তিশালী সে কি করে পরেরটাকে লবণটাকে রিপ্লেস করতে পারে।
এখানে কে আয়রনের থেকে শক্ত আছে? অবশ্যই 10, তার কারণ রূপা ক্রোমিয়াম, তোমার তামা হচ্ছে একটু মানে নিচের দিকে আছে, বিক্রিয়া করে না। ঠিক আছে, আচ্ছা 31টা কোয়েশ্চেন থাকলো। নেক্সট দিন আমি আরো কিছু কোয়েশ্চেন তোমাদেরকে নিয়ে ডিসকাস করবো। ঠিক আছে, থ্যাংক ইউ ক্লাস, আজকে এত অবধি।